ভার্টিব্রেটাকে আরো ছোট ছোট ভাগে ভেঙে তাদের বিশেষ বৈশিষ্ট্যগুলো জেনে নেব। তাহলে আমরা যদি প্রথম থেকে দেখি কি দেখেছি, পর্ব কর্ডাটা, পর্ব কর্ডাটা। উপপর্ব হিসেবে দেখেছি, উপপর্ব হিসেবে জানলাম ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, এবং ভার্টিব্রাটা। এবার এবার তাহলে এইগুলোকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি উপপর্ব। কি কি? এটাকে আমরা বলছি উপপর্ব, উপপর্ব। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এবার আমরা ভার্টিব্রাটাকে আরো ছোট ছোট ভাগে ভাঙবো, এটাকে বলে অধিশ্রেণী, এটাকে বলে অধিশ্রেণী, অধিশ্রেণী। প্রথম ভার্টিব্রাটাকে দুটো প্রধান উপশ্রেণীতে ভাগ করা যায়, অধিশ্রেণীতে ভাগ করা যায় দুখানা। কি কি? একটাকে বলা হয় অ্যাগনাথা, একটাকে বলে অ্যাগনাথা, আর অপরটিকে বলে ন্যাথোস্টোমাটা, আর অপরটির নাম ন্যাথোস্টোমাটা। খুব ইন্টারেস্টিংলি জানবে যে কিভাবে মাছ থেকে মানুষ অবধি এত সুন্দর করে প্রকৃতিতে প্রাণীদের এত রূপান্তর হয়েছে। অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা এই নামগুলো কিন্তু ইংরেজি নাম, এগুলো কিন্তু ইংরেজি নামই পড়তে হবে, কারণ এদের আলাদা করে বাংলা নাম কোথায় নেই। তো প্রশ্ন আসলে এরকম ইংরেজি নাম দিয়ে আসবে, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। আমি একটু ইংরেজিতে নামটা লিখি। অ্যাগনাথাকে ইংরেজিতে বলে ন্যাথা, মানে অ্যাগনাথাকে এইটাকে কিছু সাইনাস হিসেবেই ধরা হয়, বা জিটাকে সাইনাস হিসেবেই ধরা হয়। আমরা বলি, প্রোনাউন্সিয়েট করি আনাথা, আমরা প্রোনাউন্সিয়েট করি আনাথা। আর ন্যাথোস্টোমাটা, এখানেও একটা জি রয়েছে, আর ন্যাথোস্টোমাটা। ইংরেজি নামটা এই কারণেই লিখলাম, এটা একটু বুঝতে সুবিধা হবে তোমাদের সবারও, বাংলা অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। সবার সময় আমি সবসময় বায়োলজি ক্লাসে সবসময় বলে থাকি, যদি তোমরা দেখো যে কোনো শব্দের শুরুতে এ রয়েছে, কোনো শব্দের শুরুতে এ রয়েছে, তাহলে সেটাকে ধরে নেবে এ মানে বায়োলজিতে শব্দের শুরুতে যদি এ থাকে তার মানে হচ্ছে অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট মানে সে নেই। তাহলে অ্যাগনাথা মানে কি বোঝাচ্ছে? ন্যাথা মানে এমন কিছু একটা জিনিস যেটা নেই, যেটা এই অধিশ্রেণী পর্বের প্রাণীদের, অধিশ্রেণীদের নেই। তার মানে কি? ন্যাথা মানে কি? ন্যাথা মানে হলো জ, মানে চোয়াল, জ বা চোয়াল এই যে আমাদের আছে। তার মানে ভার্টিব্রেটা পর্বের, ভার্টিব্রেটা উপপর্বের প্রাণীদের মধ্যে দুটো প্রধান বড় ভাগ, একটা হচ্ছে অ্যাগনাথা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথার স্পেলিং এ জি এন এ টি এইচ এ, আর বায়োলজিতে এ কোনো শব্দের শুরুতে যদি থাকে তাহলে আমরা তাকে বলে দিই সে অ্যাবসেন্ট বা সে নেই। আর ন্যাথা মানে হচ্ছে জ, মানে চোয়াল। তাহলে অ্যাগনাথা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কি হবে? এই অধিশ্রেণীর প্রাণীদের চোয়াল নেই। বুঝা গেল? অ্যাগনাথা পর্বের প্রাণী, আশা করছি তোমাদের মনে রাখতে আর কোনো অসুবিধা হবে না। অ্যাগনাথা, ন্যাথা মানে জ বা চোয়াল। যে সকল প্রাণীদের চোয়াল নেই, যে সকল ভার্টিব্রেটা পর্বের চোয়াল, ভার্টিব্রেটা উপপর্ব প্রাণীদের চোয়াল নেই, তারা সবাই অ্যাগনাথা। বোঝা গেল? তাহলে ন্যাথো বা ন্যাথা মানে তো চোয়াল বোঝাই গেল, আমরা জেনে নিয়েছি ন্যাথো বা ন্যাথা মানে চোয়াল। আর স্টোমা মানেও কিন্তু আমরা জেনেছি, কোথায় জেনেছি বলো তো? স্টোমা মানে আমরা জেনেছি হেমিকর্ডাটাতে। স্টোমোকর্ড, স্টোমোকর্ড নোটোকর্ডের মতো দেখতে একটা স্ট্রাকচার, একটা গঠন, যার নাম হচ্ছে স্টোমোকর্ড। স্টোমা মানে মাউথ, তাহলে স্টোমা মানে কি? মাউথ বা মুখ। তাহলে চোয়াল আমাদের আছে, কোথায় আছে? এই মুখমণ্ডলের মধ্যে রয়েছে। তাহলে এই হচ্ছে অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটার মধ্যে সবথেকে বড় বা বেসিক ডিফারেন্স। বড় বা বেসিক ডিফারেন্স আমরা বলতে পারি। কি কি পেলাম? ন্যাথো মানে হচ্ছে জ বা যাদের চোয়াল আছে, যে সকল ভার্টিব্রেটা উপপর্বের প্রাণীদের চোয়াল আছে মুখমণ্ডলে, তাদেরকে একটা দিকে ভাগ করে দেওয়া হলো। আর যে সকল ভার্টিব্রেটা পর্বের উপপর্বের প্রাণীদের চোয়াল নেই, তাদেরকে একটা ভাগ করে দেওয়া হলো, অ্যাগনাথা আর ন্যাথোস্টোমাটা। তাহলে অ্যাগনাথার আর কি কি বৈশিষ্ট্য আছে আমরা জেনে নেব। এক নম্বর আমরা পয়েন্ট পেয়ে গেলাম যে চোয়াল নেই, চোয়াল নেই, এটা গেল এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট আমরা পাবো আরেকটা জিনিসও এদের নেই, সেটা হচ্ছে যুগ্ম উপাঙ্গ, যুগ্ম উপাঙ্গ নেই। তাহলে ভার্টিব্রেটা উপপর্বের যে সকল প্রাণীদের চোয়াল নেই এবং যুগ্ম উপাঙ্গ,
যুগ্ম উপাঙ্গ মানে যে আমাদের হাত রয়েছে, পা রয়েছে, সমস্ত বডির যে হচ্ছে আমাদের কি জোড়া লাগানো, জয়েন্টেড যুগ্ম উপাঙ্গ। হাত এখানে ঘাড়ের সাথে জোড়া লাগানো, এখানে বাহুর সাথে জোড়া লাগানো, প্রত্যেকটা আঙুলের মধ্যে জয়েন্ট রয়েছে, পাও সেম। তো এরকম তুমি যত হায়ার অ্যানিমালস দেখো, গরু দেখো, ছাগল দেখো, বাঘ দেখো, সিংহ, ব্যাং থেকে শুরু করে টিকটিকি, গিরগিটি, যত উন্নত ধরনের প্রাণীরা দেখো তাদের সবার যুগ্ম উপাঙ্গ রয়েছে। চোয়াল তো আছেই, তার সাথে যুগ্ম উপাঙ্গও রয়েছে। তো যুগ্ম উপাঙ্গ একনাথাদের নেই। আর একটি যে মুখ আছে, এদের মুখ হয় গোলাকার, এদের মুখ হয় গোলাকার এবং চোষকযুক্ত চোষক কাদের থাকে আমরা পড়েছি নন কর্ডাটা পর্বের, যখন আমরা পড়েছি অ্যানিলিডা পর্বের প্রাণী জোঁক, যাদেরকে আমরা লিচ বলি, জোঁক, তাদের মুখমণ্ডলে কি থাকে, চোষক থাকে। এরা কি করে, চুষে খায়। ঠিক একই রকম একনাথা পর্বে যে প্রাণীগুলো রয়েছে বা একনাথা অধিশ্রেণী যে প্রাণীগুলো রয়েছে, এদের মুখমণ্ডলটি হচ্ছে গোলাকার এবং শোষণক্ষম মানে কি থাকে, চোষক থাকে। চোষক থাকলে সেখান থেকে তারা শোষণ করতে পারে, তো এটাকে আমরা কি বলবো, শোষণক্ষম। এগুলো একনাথা অধিশ্রেণীর পর্বের বৈশিষ্ট্য। এবং এর উদাহরণ হিসেবে আমরা করব, উদাহরণ করার আগে আমরা এর আন্ডারে একটাই শ্রেণী পাবো। তার আগে আমরা একটু ন্যাথোস্টোমাটা পর্বের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। তাহলে একনাথা পর্বের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি কি কি পেলাম, একনাথা এ মানে অ্যাবসেন্ট, ন্যাথা মানে চোয়াল। তার মানে 1 নম্বর পয়েন্ট চোয়াল নেই, 2 নম্বর পয়েন্ট যুগ্ম উপাঙ্গ নেই, 3 নম্বর পয়েন্ট বললাম এদের মুখ গোলাকার এবং শোষণ ক্ষমতা চোষক থাকে, যেখান থেকে এরা শুষে খাবার খেতে পারে। ঠিক এই প্রত্যেকটা পয়েন্ট যেগুলো একনাথার নেই, খুব সিম্পল ভাবে ন্যাথোস্টোমাটার আছে। তার কারণ ন্যাথো মানে জ বা চোয়াল, আর স্টোমাটা মানে মুখ, অর্থাৎ মুখমণ্ডলে চোয়াল উপস্থিত। 1 নম্বর পয়েন্ট, ন্যাথোস্টোমাটা পর্বের প্রাণীদের মুখমণ্ডলে চোয়াল উপস্থিত বা মুখে চোয়াল উপস্থিত। আর 2 নম্বর পয়েন্ট, এদের যুগ্ম উপাঙ্গ নেই, এদের আছে। আমার তো আছে, তোমারও রয়েছে, উন্নত অ্যানিমাল সবার রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে এবং প্রত্যেকটা জোড়া লাগানো যদি না হতো আমরা এরকম হাত, পা, ঘাড় আর শরীরের বিভিন্ন পার্টস গুলো মুভ করতে পারতাম না, যদি সমান হতো। একটা স্টিলের সোজা রড, একে তুমি যেমন ইচ্ছা গোল করে ঘোরাতে পারবে, ভাঁজ করতে পারবে না, কিন্তু একটা রাবার পারবে। একটা যুগ্ম কিছু, জোড়া লাগানো কিছু, তাকে তুমি ঘোরাতে পারবে, সেম জিনিস। এরপর আমরা দেখে নেব একনাথা এবং ন্যাথোস্টোমাটাকে আমরা বলছি অধিশ্রেণী। এদের আন্ডারে যে শ্রেণীগুলো রয়েছে এবার সেই সম্পর্কে আমরা একটু পড়ে নেব। একনাথার আন্ডারে একটাই মাত্র শ্রেণী রয়েছে, তার নাম সাইক্লোস্টোমাটা। তাহলে আমরা পড়ে নিচ্ছি, আমরা কি পড়ছি, আমরা একনাথা পড়ছি। একনাথা হলো একটি অধিশ্রেণী। এই একনাথার মধ্যে রয়েছে শ্রেণী, তার একটা মাত্র শ্রেণী রয়েছে, তার নাম সাইক্লোস্টোমাটা। এখানেও দেখো নামের যে মানেটা এক্ষুনি আমি বলবো, এটা দিয়ে তোমরা খুব সুন্দরভাবে এটাকে মনে রাখতে পারবে। কিভাবে মনে রাখবে, তোমরা সবাই সাইক্লো মানে জানো, সাইক্লো বা সাইকেল বা সার্কেল, এই জিনিসগুলো তো সিনোনিমাস হিসেবে ব্যবহার করা হয়। এর মানে কি, এর মানে গোলাকার বা গোল, তাই তো, গোলাকার বা গোল। আর স্টোমাটা মানে আমরা অনেকবার পড়েছি, আমরা জেনে গেছি স্টোমাটা মানে কি, মুখ। তাহলে 1 নম্বর পয়েন্ট, সাইক্লোস্টোমাটার প্রধান পয়েন্ট কি, এদের মুখ কি, গোলাকার। এদের মুখ বা মুখছিদ্র গোলাকার এবং চোয়া এবং মুখছিদ্র গোলাকার এবং চোয়াল নেই। তার কারণ একনাথা সম্পর্কে আমরা পড়েছি যে একনাথার প্রধান বৈশিষ্ট্যটাই হচ্ছে একনাথার চোয়াল নেই। তার মানে তার আন্ডারে যে ক্লাস আমরা পড়বো সাইক্লোস্টোমাটা, খুব স্বাভাবিকভাবে তারও চোয়াল থাকবে না। 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা পড়বো একনাথা শ্রেণীর যে প্রাণীগুলো রয়েছে তাদের শরীর তরুণাস্থি নির্মিত। ঠিক, এর এক্সাম্পল আমরা পড়বো ল্যাম্প্রে, হ্যাগফিশ ইত্যাদি। তাহলে এখান থেকে আমাকে কি কি জিনিস মনে রাখতে হবে, এখান থেকে আমাকে যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে একনাথা মানে চোয়াল নেই, যুগ্ম উপাঙ্গ নেই, এমন ভার্টিব্রেটা উপপর্বের প্রাণী। এর আন্ডারে একটি মাত্র ক্লাস যার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। সার্কেল বা সাইকেল, এই জিনিসগুলো আমাদের গোল ভাবে বুঝতে সাহায্য করে বা জিনিস
জিনিসটাকে বলে যে গোল। তাহলে এদের মুখটা হচ্ছে গোলাকার এবং সেখানে চোয়াল নেই। আর কি থাকে, এদের শরীরটা তরুণাস্থিযুক্ত বা তরুণাস্থি দিয়ে তৈরি বা তরুণাস্থি দিয়ে নির্মিত। আর চোয়াল নেই, আর কোনো আঁশও এদের শরীরে দেখতে পাই না। এক্সাম্পল হচ্ছে ল্যাম্প্রে, হ্যাগফিশ ইত্যাদি। এই হলো আমাদের একনাথা পর্যন্ত চলে গেল। এবার আমরা আরো ডিটেইলসে পড়বো হচ্ছে ন্যাথোস্টোমাটা। তার মানে এই ভার্টিব্রেটা উপপর্বে যে প্রাণীগুলো সম্পর্কে আমরা পড়েছি বা যত বৈশিষ্ট্য আমরা জেনেছি, ধীরে 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 আমরা কিন্তু উন্নত প্রাণী মানে মানুষ, বাঘ, সিংহ, গরু, ছাগল ইত্যাদি এই সমস্ত প্রাণীগুলোর দিকে যাচ্ছি। এবার আমরা ডিটেইলসে জানবো অধিশ্রেণী ন্যাথোস্টোমাটাকে কতগুলো শ্রেণীতে ভাগ করা যায় এবং প্রত্যেকের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো জানতে হয়। তাহলে ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটাকে আমরা অধিশ্রেণী বলি। কি বলি? অধিশ্রেণী, অধিশ্রেণী। এবার এই ন্যাথোস্টোমাটার আন্ডারে কটা শ্রেণী আছে? এই ন্যাথোস্টোমাটার আন্ডারে রয়েছে কন্ট্রিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাবিস এবং ম্যামেলিয়া, অর্থাৎ ছখানা শ্রেণী। কি কি আমি লিখছি একটা একটা করে। কন্ট্রিকথিস, কন্ট্রিকথিস, অস্টিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া। এই জিনিসগুলো ভীষণ ইন্টারেস্টিং। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং একটু শুনবে, দেখবে শুনে শুনেই কিন্তু এই ক্লাসে তোমাদের রিভিশন হয়ে যাবে এবং মনে থাকবে। এরপর যখন বই নিয়ে পড়তে বসবে জাস্ট একবার বললেই পড়াটা হয়ে যাবে। অ্যামফিবিয়া, রেপটিলিয়া, রেপটিলিয়া, অ্যাবিস and last ম্যামেলিয়া, এবং লাস্ট ম্যামেলিয়া। এরা সবাই কি? এরা প্রত্যেকে শ্রেণী, শ্রেণী। তাহলে আমরা কোথা থেকে শুরু করেছিলাম? পর্ব থেকে। পর্ব কর্ডাটা, তার আন্ডারে পড়লাম উপপর্ব, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। অর্থাৎ আমরা ভার্টিব্রেটাটাকে বেছে নিলাম। ভার্টিব্রেটাকে আবার অধিশ্রেণীতে ভাগ করলাম কিভাবে? একনাথা এবং ন্যাথোস্টোমাটা। ফাইনালি ন্যাথোস্টোমাটার অনেকগুলো অধিশ্রেণী থেকে শ্রেণীতে চলে আসলাম। কন্ট্রিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাবিস এবং ম্যামেলিয়া। এবার আমি একটা একটা করে এক্সপ্লেন করা শুরু করছি। একটা একটা করে শুরু করবো তো ঠিকই, কিন্তু কন্ট্রিকথিস আর অস্টিকথিসকে সবসময় চেষ্টা করবে কম্পারিজন করে, মানে তুলনা করে পড়তে। তার কারণ আমাদের পৃথিবীতে প্রাণীদের মধ্যে যত মাছেদের প্রজাতি রয়েছে না, মানে আমরা হাঙরকেও মাছ বলি, আবার রুই কাতলাকেও মাছ বলি, কিন্তু এই হাঙরের প্রজাতি আলাদা, রুই কাতলার প্রজাতি সম্পূর্ণ আলাদা। কিন্তু মাছ তো দুজনকেই বলি। তো এই সম্পূর্ণ মাছ প্রজাতিটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা কন্ট্রিকথিস আর একটা অস্টিকথিস। তো সেই জন্য কন্ট্রিকথিস এবং অস্টিকথিসটাকে চেষ্টা করো তুলনা করে পড়ার, তাতে তোমাদের শর্ট কোয়েশ্চেন্স গুলো মনে রাখতেও সুবিধে। ডিফারেন্স করে পড়লে কি হয় জানো তো, দুজনের পড়া একসাথে মনে থাকে, দুটো ক্লাস বা দুটো শ্রেণীর পড়া। তো সেক্ষেত্রে কন্ট্রিস্টিক সম্পর্কে জানবো। প্রথম বৈশিষ্ট্য, কন্ট্রিস্টিক পর্বের যে সমস্ত প্রজাতি বা যে সমস্ত মাছেরা বা প্রাণীরা রয়েছে তাদের শরীর তরুণাস্থি নির্মিত। তাদের শরীর তরুণাস্থি নির্মিত। কি দিয়ে তৈরি? তরুণাস্থি নির্মিত। আর অস্টিকথিস যারা রয়েছে তাদের শরীর অস্থি নির্মিত। কি সুন্দর ইন্টারেস্টিং মনে রাখার জিনিস না? কন্ট্রিকথিস তরুণাস্থি দিয়ে তৈরি, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি কার্টিলেজ, আর অস্টিকথিস অস্থি দিয়ে তৈরি, যাদেরকে বলি বোন। 2 নম্বর পয়েন্ট, আমরা সবাই জানি মাছেদের আঁশ থাকে, তাই তো? হাঙর মাছেরও কিন্তু গায়ে আঁশ থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। সেই জন্য বলা হয় আনুবীক্ষণিক আঁশ উপস্থিত, অর্থাৎ কন্ট্রিকথিসদের আনুবীক্ষণিক আঁশ উপস্থিত, যার নাম প্ল্যাকয়েড, যার নাম প্ল্যাকয়েড। বোঝাতে পারলাম? হাঙর মাছ তো সাধারণত হাত দিয়ে ধরবে না, স্টিল যদি কখনো মনে হয় যে হাতটা বোলাবে, তাহলে দেখবে হাতগুলো কেটে বেরিয়ে চলে আসবে। আঁশগুলোকে কিন্তু দেখা যাচ্ছে না, আনুবীক্ষণিক, কিন্তু প্রচন্ড ধারালো ব্লেডের মতো। অর্থাৎ কেউ যদি এরকম একটু হাত দিয়ে চলে যায়, এরকম যদি পাশ দিয়ে টানে, তাহলে পুরো হাত এরকম ব্লেড দিয়ে কাটলে যেমন চিড়ে চলে আসে, সেরকম হয়ে যাবে। যাই হোক, সেসব কথা। তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে যে কন্ট্রিকথিসের যে সমস্ত প্রাণী রয়েছে তাদের শরীরে আঁশ রয়েছে, কিন্তু সেটা আনুবীক্ষণিক এবং তার নাম হচ্ছে প্ল্যাকয়েড। অন্যদিকে অস্টিকথিসের যে মাছগুলো রয়েছে
তাদের শরীরে তো আঁশ অবশ্যই বর্তমান, কিন্তু আণুবীক্ষণিক নয়। তো আঁশ আমরা খালি চোখেই দেখতে পারি, তাই না? রুই মাছ, কাতলা মাছ, তারপরে আরো যে মাছগুলো রয়েছে তেলাপিয়া, এদের সবার আঁশ আমরা এমনি দেখতে পাই। এদের আঁশগুলো দু রকমের হয়। এই অস্টিকটিস পর্বের যে মাছগুলো রয়েছে এদের মাছের গায়ে যে আঁশ থাকে এগুলো দু রকমের থাকে। একটার হচ্ছে নাম গ্যানয়েড, একটার নাম হচ্ছে গ্যানয়েড আর একটার নাম হচ্ছে টিনয়েড। একটার নাম গ্যানয়েড আর একটার নাম হচ্ছে টিনয়েড। তাহলে যদি এরকম পরীক্ষা কখনো প্রশ্ন থাকে যে ন্যাথোস্টোমাটা উপপর্ব ন্যাথোস্টোমাটা অভিশ্রেণী অন্তর্গত মাছেদের কত প্রকার আঁশ দেখতে পাওয়া যায়, উত্তরটা হবে কিন্তু 3 রকম। কারণ আমাকে কিন্তু কন্ট্রাসেপ্টিভ বা অস্ট্রিকটিভ আলাদা করে বলে দেয়নি। 3 রকম কি কি? প্ল্যাকয়েড, টিনয়েড, গ্যানয়েড। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অস্ট্রিকটিসের কিন্তু গ্যানয়েড আর টিনয়েড ছাড়া আরেক প্রকার অংশ দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে সাইক্লয়েড। তার নাম হচ্ছে সাইক্লয়েড। যখনই মেনশন করে দেবে যে কন্ট্রাসেপ্টিভের কি ধরনের আঁশ দেখতে পাওয়া যায়, উত্তর হবে প্ল্যাকয়েড। আর গ্যানয়েড, টিনয়েড, সাইক্লয়েড যদি আসে এর মধ্যে কোনো একটি দিয়ে কোশ্চেন, তাহলে তার আনসার হবে কিন্তু অস্ট্রিকটিস। এটা যেন মাথায় থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফুলকা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফুলকা ছিদ্র। যদি আমি একটু হাঙর মাছের মুখটা আঁকার চেষ্টা করি, দেখবে হাঙরের মুখটা, দেখবে এদের যে মুখটা এরকম নিচের দিকে থাকে। হ্যাঁ, হাঙরের মুখটা দেখবে মাথাটা এখানে এতখানি লম্বা থাকে, মাথাটা এখানে এতখানি লম্বা থাকে, এবং তার ঠিক বুকের সামনে এই অঙ্কভাগে মানে দেহের বুকের সামনে নিচ দিকে এরকম জায়গাটায় যে মুখটা থাকে, এবং তারপরে ঠিক এইখানে পরপর এখানে কতগুলো ফুলকা ছিদ্র থাকে। কটা থাকে জানো? এটা গোনা যায় 5 থেকে 7 জোড়া, অর্থাৎ দু সাইডে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র বর্তমান থাকে। কি কি? দেহের অঙ্গভাগে বা দেহের অঙ্গদেশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র বর্তমান থাকে। দেহের অঙ্গদেশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, এবং এটা ওপেন থাকে মানে খোলা থাকে। তুমি যখন টিভিতে হাঙর মাছ দেখতে পাবে, ফুলকাগুলো ডাইরেক্ট দেখতে পাবে, এদের কোনো কানকো থাকে না, এদের কোনো রকম কানকো নেই। ইংরেজিতে বলে অপারকিউলাম। ইংরেজি নামগুলো অবশ্যই এই জিনিসগুলো একটু পড়ার সময় দেখে নেবে, তার কারণ কোশ্চেনে কিন্তু কানকোর জায়গায় অপারকিউলাম দিয়ে প্রশ্নটা করে দিতে পারে। অপারকিউলাম আছে বা নেই? অপারকিউলাম মানে কানকো নেই। কাদের? যারা কন্ট্রাসেপ্টিভ পর্বের প্রাণী, অর্থাৎ হাঙরদের 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র দেখা যায়। অন্যদিকে যদি আমরা অস্ট্রিকটিভ দেখি, এদের কতটা ফুলকা থাকে? এদের অনেক ফুলকা থাকে, এদের অনেকগুলো ফুলকা থাকে, কিন্তু সেই ফুলকা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো না। তার কারণ হচ্ছে কানকো দিয়ে সেই ফুলকাটি ঢাকা থাকে। তুমি যখনই বাজারে যাও বা বাড়িতে মাছ দেখো, রুই, কাতলা ইত্যাদি মাছগুলো দেখবে, কানকোটা তুলবে, ঢাকনা তুলবে, তারপরে তার ভেতরে এরকম চিরুনির মতো স্ট্রাকচার দেখতে পাবে, সেটাকে বলা হয় ফুলকা, অর্থাৎ কানকো দিয়ে ঢাকা বা আবৃত থাকে। বোঝাতে পারলাম? আর একটা যেটা আরো একটা খুব ইম্পর্টেন্ট পার্থক্য বা এর বৈশিষ্ট্য হিসেবে আমি বলবো, সেটা হচ্ছে লেজের বৈশিষ্ট্য। এখানে সেটা হচ্ছে লেজের বৈশিষ্ট্য। লেজের বৈশিষ্ট্য। লেজ সাধারণত মাছেদের, যত ধরনের পৃথিবীতে মাছ আছে তাদের লেজ সাধারণত দুভাগে ভাগ করা যায়। সাধারণত লেজটাকে দুভাগে ভাগ করা যায়। তাহলে এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। হ্যাঁ, লেজটাকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হোমোসার্কাল লেজ, হোমোসার্কাল, আর একটাকে বলা হয় হেটেরোসার্কাল, হেটেরোসার্কাল। সার্কেল মানে একই রকম ভাবে আমি একটু বলি, সামথিং গোলাকার, মানে গোল বা গোলের মতো দেখতে বা কাছাকাছি গোলের মতো স্ট্রাকচারটাকে বলছি আমরা সার্কেল। হোমো কথাটার অর্থ হচ্ছে সম বা সমান, সম বা সমান। আর হেটেরো কথার অর্থ হচ্ছে ডিফারেন্ট বা আলাদা, ডিফারেন্ট বা আলাদা। এবার আমি দুটো মাছের লেজ আঁকি, দেখো তোমরা নিজেরাই চিনতে পারবে। একরকম মাছের ছবি যখন আমরা ছোটবেলা থেকে খুব সুন্দর ছবি করে আঁকি, এরকম সুন্দর মাছের লেজ আঁকি। আরেক ধরনের মাছের লেজ হয় অনেকটা এইরকম, এইরকম, এই ধরো এরকম, খানিকটা এরকম হয়। আমি খুব বাজে আঁকি, যাই হোক বোঝা যাচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? কি পার্থক্য? এই দুটো এখান থেকে রশ্মিগুলো থাকে, মানে যে রে গুলো বলি, রে বা রশ্মি, এগুলো এরকম সুন্দর করে আমরা মাছের লেজ আঁকি। এখানেও খানিকটা থাকে, কি নিয়ে সেটা পড়ে। কিন্তু প্রধান জিনিসটা হচ্ছে এই দুটো দিক প্রায় সেম। এই যে দুটো ভাগ সমান, এই জন্য এর নাম হোমোসার্কাল। আর এই যে দুটো ভাগ সম্পূর্ণ আলাদা, ডিফারেন্ট, একই রকম নয়, এই জন্য এর নাম হেটেরোসার্কাল বা ডিফারেন্ট। বুঝতে পারলে?
তাহলে লেজকে আমরা দুভাগে ভাগ করতে পারি, হোমো সার্কেল আর হেটেরো সার্কেল। যদি দুটো লেজকে মাঝখান থেকে কাটার পর যদি আমরা দুটো সমান ভাগ পাই, দুখানা সমান ভাগ পাই, তখন আমরা দেখতে পাবো সেটা হোমো সার্কেল। আর যদি দুটো সমান ভাগ না পেয়ে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড় এরকম পাই, তখন আমরা বলবো হেটেরো সার্কেল। হাঙর বা কন্ট্রিক্সিস যত প্রজাতি রয়েছে, কন্ট্রিক্সিস প্রজাতির যত মাছ রয়েছে বা হাঙর টাঙর রয়েছে, তাদের হচ্ছে হেটেরো সার্কেল লেজ। আর অস্ট্রিকসিস পর্বের যে মাছরা রয়েছে তাদের কি হোমো সার্কেল লেজ। বুঝা গেল? আর 5 নম্বর পয়েন্টটা আমি একটু বলে দিই, মুখছিদ্রের অবস্থান। হ্যাঁ, মুখছিদ্রের অবস্থান আমি যখন হাঙরের ছবিটা এঁকেছিলাম তখন আমি একটুখানি বলে দিলাম যে মুখছিদ্রটা কোথায় থাকে। মুখছিদ্রটা, এটা যদি হাঙরের মুখ আমরা ধরে নিই, হাঙরের এটা যদি হাঙরের মাথা হয়, তাহলে মুখটা থাকে ঠিক এরকম জায়গায়। হ্যাঁ, মুখটা থাকে ঠিক এরকম জায়গায়, অর্থাৎ অঙ্গদেশে মুখছিদ্র বর্তমান, এবং তারপরে এখানে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, এটা চোখ। আর রুই কাতলা বা আমরা যে মাছগুলো দেখি তাদের মুখছিদ্র কোথায় থাকে? সম্মুখ ভাগে, তাই না? মাথার একদম অগ্রভাগ বা সম্মুখ ভাগে মুখছিদ্রটা বর্তমান থাকে। তাহলে এতগুলো পার্থক্য আমরা পেলাম কন্ড্রিক্সিস আর অস্ট্রিকটিস থেকে। মনে থাকবে আশা করছি সকলে, খুব মন দিয়ে আরেকবার বলছি, শুনে নাও। কন্ড্রিক্সিস এবং অস্ট্রিকটিস এরা দুজনেই হচ্ছে পৃথিবীতে যত মাছ প্রজাতি রয়েছে সেই মাছ প্রজাতিগুলোকে আমরা এক জায়গায় এনে রাখছি, কন্ড্রিক্সিস এবং অস্ট্রিকটিস শ্রেণীতে ভাগ করে দিচ্ছি। কন্ড্রিক্সিস হচ্ছে সেই সকল মাছেরা বা সেই সকল প্রাণী রয়েছে যারা সাধারণত সামুদ্রিক এবং যাদের শরীর তরুণাস্থি নির্মিত, আর অস্ট্রিকটিসের অস্থি নির্মিত। কন্ড্রিক্সিসের প্রাণীর শরীরে আঁশ থাকে, কিন্তু সেটি আণুবীক্ষণিক, অর্থাৎ আমরা খালি চোখে দেখতে পাবো না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। সেই আঁশের নাম হচ্ছে প্ল্যাকয়েড আঁশ। আর অস্ট্রিকটিসের আঁশ আমরা খালি চোখেই দেখতে পাই। সাধারণত গ্যানয়েড বা টিনয়েড আঁশ দেখতে পাওয়া যায়, এছাড়া সাইক্লোয়েড নামক আঁশও দেখতে পাওয়া যায়। তাহলে গ্যানয়েড, টিনয়েড, সাইক্লোয়েড 3 ধরনের আঁশই আমরা এদের শরীরে দেখতে পাই, এদের শরীরে আমরা দেখতে পাচ্ছি। 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র বর্তমান কন্ড্রিক্সিস পর্বের প্রাণীদের, কন্ড্রিক্সিস শ্রেণীর প্রাণীদের, আর তাদের কোনো কানকো নেই। আর অস্ট্রিকটিসের ফুলকা তোমরা যদি দেখো কখনো, কানকোটি অসংখ্য ফুলকা, কিন্তু কানকো দিয়ে সেটি ঢাকা থাকে। আর এদের যে লেজের প্রধান ডিফারেন্সটা, লেজ দিয়ে প্রশ্ন প্রচুর আসে, লেজটা কন্ড্রিক্সিসের হেটেরো সার্কেল আর অস্ট্রিকটিসের হোমো সার্কেল। কন্ড্রিক্সিসের হেটেরো সার্কেল মানে এদের লেজ দুটি অসমান, লেজটা অসমান, সমান নয়। আর অস্ট্রিকটিস যারা রয়েছে তাদের হোমো সার্কেল লেজ, অর্থাৎ তাদের লেজটি সমান। আর এদের মুখছিদ্র যে বর্তমান, মুখছিদ্রটি কন্ড্রিক্সিস পর্বের যে প্রাণী হাঙর মাছ তার থাকে দেহের অঙ্গভাগে, আর অস্ট্রিকটিস পর্বের যে প্রাণী তার থাকে একদম মস্তিষ্কের সম্মুখভাগে। এই হলো কন্ড্রিক্সিস এবং অস্ট্রিকটিস পর্বের বৈশিষ্ট্য এবং তাদের দুজনের মধ্যেকার পার্থক্য। তাহলে কন্ড্রিক্সিস পর্বের প্রাণীর উদাহরণ আমরা হিসেবে পড়বো কাকে? হাঙর মাছ, করাত মাছ ইত্যাদি। কি কি পড়বো? কন্ড্রিক্সিসের ক্ষেত্রে আমরা পড়বো হাঙর মাছ, করাত মাছ ইত্যাদি। হাঙর মাছ, করাত মাছ ইত্যাদি। অন্যদিকে অস্ট্রিকটিসে আমরা পড়বো রুই, কাতলা, মৃগেল, শিঙি ইত্যাদি যত রকমের মাছ আছে সেইগুলো সব অস্ট্রিকটিসের আন্ডারে। তাহলে আমাদের কন্ড্রিক্সিস আর অস্ট্রিকটিস দুখানা শ্রেণী আমাদের পড়া হলো।